গাছই তৈরি করতে শেখায় গাছ। ছোট্ট একটা বীজ সে কথা বলে। আপনি গাছের পেছনে সময় দেন, গাছই আপনাকে তৈরি করতে শেখাবে গাছ। একটা ছোট্ট বীজের দ্বারায় একটা গাছের জন্ম, এ কথা জানতে কারো বাকি নেই। এমন অনেক কিছু বিষয় আমরা জানি, কিন্তু তার ফাঁকে যে বিষয়টা লুকিয়ে থাকে সেগুলো আমাদেরকে জানতে হবে। সময় দিন, আর দিলেই আপনি জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। তো দেখুন, আমরা যখন কোনো গাছ রোপণ করি আর কি, তো গাছ রোপণের শুরুতেই অনেক কিছু ভাবনা চিন্তা করি। এই হবে তো, এই হবে না তো, এটা ঠিক হবে তো। আর সেটা কোনটা ঠিক কোনটা ভুল আপনাকেই ঠিক বুঝে নিতে হবে। প্রথমত অনেক কিছু বিষয় নিয়ে জানবো শুধু নয়, একেবারে গরমের সময় আমরা আমাদের গাছেদের যে কেয়ার করব সেই সকল বিষয়গুলো খুব ভালো করে জানব। তার উপরে বেশ কিছু জিনিস আপনার প্রয়োজন হয় গাছের জন্য। সর্বপ্রথম তো মাটি, তারপরে খাদ্য, জল, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। আর সেগুলোকে আমরা এটাকে ভালো বলছি, এটাকে খারাপ বলছি, তা কি করে হয়? দেখুন, ভার্মি কম্পোস্টও ভালো, কোকোপিটও ভালো ভালো, মাটিও ভালো, বালিও ভালো। আর এদের ব্যবহারটা জানাটা খুব ভালো। এদের কাজগুলো আমরা না জেনে একের পর এক সমস্যা করি, এমন অনেক পুঙ্খানুপুঙ্খ বিষয় রয়েছে যেগুলো কিন্তু আমরা একটু এড়িয়ে চলি, ব্যস্ত হয়ে উঠি। একদম সঙ্গে সঙ্গে টু দ্য পয়েন্ট। দেখুন, এই একটা কথা বললাম যেন এখনই সেটা ফার্স্ট বললে হয়। তো এই সকল বিষয়গুলোকে জানতে গেলে আপনাকে ধীরে ধীরেই জানতে হবে, আর জানতে তো আপনি অবশ্যই পারবেন। তো চলুন, প্রথমত আমরা কয়েকটা বিষয়ের উপরে হাঁটব। একটা বীজ, একটা চারা, কিছু মাটি, কিছু ভার্মি কম্পোস্ট, কোকোপিট, জল, খাদ্য। আর এদের বিষয়গুলো কিন্তু আমরা সকলে সঠিকভাবে জানি না, আর এটা আমাদের কাছে সব থেকে বড় ভুল। প্রয়োজন আছে, দেবেন, কিন্তু তার একটা প্রয়োজন আছে, সেই বিষয়টা আপনাকে জানতে হবে। আর জানলেই কিন্তু আপনি প্রতিটি বিষয় একেবারে ক্লিয়ার করে চিনে নিতে পারবেন এবং গাছ দারুণভাবে গড়ে তুলতে পারবেন। প্রথমত দেখি একটা গাছের ফুল, তার থেকে জন্ম হয় বীজ, আর তারপরে থাকে বীজটা শোধন করা। আর এরপরে হয় একটা বীজের গাছ, তার থেকে তৈরি করা হয় কলম। এমন অনেক কিছু বিষয়। তো কলম নিয়ে অবশ্যই একটা ভিডিও আপনাদেরকে দেব। তো আজকে যে সাবজেক্ট নিয়ে বলার চেষ্টা করছি সেটা বলি। তো দেখুন, এই ছোট্ট একটা কুঁড়ির দ্বারা একটা ফুল, ফুলের পর বীজ, আর বীজের পর তৈরি হচ্ছে একটা ফল। সেটা আপনার পেঁপে হতে পারে, মোসাম্বি হতে পারে, পিটুনিয়া গাছের বীজ হতে পারে, এমনকি লাউ শাক, কোনো সবজির বীজ হতে পারে। একটু একটু সময় দিন, প্রতিটি বিষয়ে আপনাকে আমি ক্লিয়ার করে বলে দেওয়ার চেষ্টা করব। অনেকে এই যে বীজ, এই বীজটিকে রোপণ করতেও জানে না। খুব জেনেছেন যে বীজটা শুকনো হয়ে গেলে, বীজটা শক্ত সমর্থ হয়ে গেলে, তো এটাকে আমরা জলে একটু ভিজিয়ে দিই, এই তো নাকি? আবার অনেকেই করি যে কোনো একটু ফাঙ্গিসাইড ওষুধ, এই পর্যন্ত সব জানেন। সেটা আপনার ধনে শাক গাছের বীজ হতে পারে, এরকম কোনো লাউ শাক, শসা ইত্যাদি হতে পারে। কিছু ফল আছে, কিছু ফল আছে যাদের যখন বাইর থেকে আপনি দেখতে পান যে, বাইর থেকে যখন দেখছেন
যে ফলটা বোধহয় এবার পেকেছে। যেমন ধরুন পেঁপে গাছ, তাই পেঁপে গাছে ফল আপনি যখন বাইরে থেকে দেখছেন যে পেঁপেটা পেকেছে, তার আগে পেঁপের ভেতরে যে বীজটা ছিল সে কিন্তু অনেক আগেই পেকে গেছে। বীজটা সম্পূর্ণ পুষ্টি হয়েছে, আর পুষ্টি হওয়ার পরে তার ভেতরে দেখবেন পেঁপে কাটতে কাটতে পেঁপের ভেতরে গাছটাও ফুটে গেছে, তাই না? দেখুন, আমার এই নার্সারি জগতে আসা এরকম একটা ছোট্ট বীজের দ্বারা, অর্থাৎ যে কোনো বিদেশি ফুলের গাছ, মানে সিজন ফ্লাওয়ারের যত নামি দামি ভ্যারাইটি, তো এই বীজ দিয়ে কিন্তু হাতে খড়ি। তারপরে অনেক কিছু বিষয় নিয়ে আসা, তো আমি আপনাকে এটাকে ক্লিয়ার করে বলছি, চেষ্টা করুন যা আপনার সকল গাছের ক্ষেত্রে কাজে লাগবে, শাক সবজি থেকে শুরু করে সব কিছু। এই বীজটাকে আমরা অনেকেই ফেলতে জানি না। করছিটা কি, জলে ভিজিয়ে দিচ্ছি, তার সঙ্গে কোনো ফাঙ্গিসাইড ওষুধ দিচ্ছি, তারপরে বীজটা ফেলে দিচ্ছি। দেওয়ার পরে দেখছি যে বীজটা ফুটছে না। এই ফুটে যাওয়ার মানে অঙ্কুর না হওয়ার অনেকগুলো কারণ থাকে, শুধু বীজটার দোষ তা কিন্তু নয়। এবারে আপনি কোকোপিটকে দোষ দিচ্ছেন কি না, সেই কোকোপিটের উপরই ফেলছেন, বা মাটি তৈরি করে সুন্দর করে তার উপরে ফেলছেন, বীজটাকে রোপণ করার চেষ্টা করছেন। প্রত্যেকের কাজ জানতে হবে, প্রতিটি জিনিসই ভালো, আর সেই কাজটা যদি আপনি না জানতে পারেন কোনোটাই ভালো নয়। তাহলে এই বীজটাকে যখন আপনি কি করছেন, মাটির মধ্যে একটু ডিপ করে বসিয়ে দিচ্ছেন, আপনি কি একবারও ভেবেছেন যে এই বীজটার দুটি দিক দিয়ে, এই সাইড দিয়ে যদি আপনার অঙ্কুর বেরোতে থাকে, অপোজিট দিয়ে দেখছেন পাতা বেরোতে থাকছে, বা ছোট্ট একটা গাছ, আর এই গাছটার দ্বারাই আপনি যখন দেখছেন, কি দেখছেন না, এই গাছটার দেখুন দুই দিকে দুটো, একদিকে পাতা আর একদিকে শেকড়, মাঝখানে বীজ। তাহলে বীজটাকে যদি ঠিক লম্বা করে বসিয়ে দেন, তাহলে আপনার মাটির মধ্যে যদি বীজটা বেশ কিছুটা ডিপে চলে যায়, তাহলে কি হচ্ছে, 1 ইঞ্চি ভেতর থেকে কিন্তু এই শেকড়টা বেরোনোর চেষ্টা করছে। ফলে কি হচ্ছে, এই অঙ্কুরদম হওয়ার পরেও গাছের যখন এই উপরকার পাতাগুলো বেরোনোর চেষ্টা মানে উপরের যে গাছটি বেরোনোর চেষ্টা করছে, সে কিন্তু আর বেরোতে পারছে না, কারণ বীজটাকে আপনি এরকম লম্বা করে বসিয়ে দিয়েছিলেন। গাছটাকে ওই লম্বা করে বসিয়ে দেওয়ার ফলে শেকড়টা কি হচ্ছে, গভীরে ফাস্ট পৌঁছে যাচ্ছে। তাহলে গভীরে ফাস্ট পৌঁছে যাওয়ার ফলে আপনি দেখছেন যে বীজটার মাটি থেকে উঠতেই পারছে না। সেই জন্য যে কোনো বীজ ফেলতে গেলে বীজটা কিন্তু এরম আড়ে পড়বে। অনেকেই লম্বা লম্বা করে ডিপ করে বসিয়ে দেন, সেটা করা যাবে না। তাহলে এ তো গেল বীজ রোপণ করার ব্যাপার। তাহলে এই যে আপনাদেরকে দেখালাম, একটা ফুল থেকে যখন ফলে পরিণত হচ্ছে, কিছু কিছু ফল, যেমন ধরুন লাউ শাক, ঝাউ গাছের বীজ, এরিকা পামের বীজ, যাদের বাইরের এই আস্তরণটা কিন্তু খুব মজবুত, যেমন ইউক্যালিপটাসের গাছ আপনারা জানেন কিনা জানিনি, তো যদি না জানেন তাহলে বলি যে যাদের বীজ আপনারা দেখেছেন যে আকাশমণি গাছের গোড়াতে প্রচুর পরিমাণে আকাশমণির চারা ফোটে, কিন্তু ইউক্যালিপটাস বা ইউসি গাছের গাছের গোড়াতে খুব একটা চারা দেখতে পাননি। তার কারণ হচ্ছে, উপর থেকে যখন গাছটা ফুলটি প্রস্ফুটিত হওয়ার পর বীজটি শুকনো হচ্ছে,
ভেতরেই বীজটা নষ্ট হচ্ছে। কারণ বীজটা অনেক আগেই পুষ্টি হয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু বেরোতে পারছে না। তার কারণ ছিল বীজটা অতি শক্ত সমর্থ করে ফেলছেন, বা গাছের মধ্যে সেটা হয়েছে। তাহলে পেঁপে বীজ কালেকশন করতে গেলে পেঁপের গায়ে লালচে ভাব আসা মানে সম্পূর্ণ হলুদ হয়ে যাওয়া নয়। বা আমি একটা বিষয় দিয়ে বোঝাতে চাইলাম, বেশ কিছু বিষয় দিয়ে আপনাকে বুঝে নিতে হবে। তাহলে বীজটা বাইরে আসার আগেই আপনাকে কিন্তু সেটা তুলে নিতে হবে। ফলটা তুলে নেওয়ার পর সেটিকে রৌদ্রে হালকা করে শুকনো করতে হবে। এই পর্যন্ত অনেক বন্ধুই জানেন। আবার অনেকেই সদ্য বীজ নিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন। কখনোই সদ্য সদ্য কিছু কিছু বীজের ক্ষেত্রে হয় না, আর কিছু কিছু বীজের ক্ষেত্রে সদ্যই দরকার হয়ে ওঠে। যেমন সুপুরি, অ্যারিকা পাম ইত্যাদি ইত্যাদি ঝাউ বীজ, এগুলোকে সদ্য সদ্য ফেলতে হয়। কিন্তু যখন আপনি দীর্ঘদিন ধরে বাড়িতে কোনো বীজ রাখবেন, সুরক্ষিত রাখবেন, তো সেই জন্য আপনাদেরকে সর্বপ্রথম জানতে হবে সেই বীজটাকে হালকা করে শুকনো করতে হবে। দেখুন, অন্তত প্রতি মাসে একবার করে রৌদ্র দিতে হবে। তাহলে আপনারা আপনাদের বাড়ির শাক সবজি, ঝিঙ্গা, করলা ইত্যাদি ইত্যাদি যে সকল সবজির বীজ, ভেন্ডি নিজেরা কালেকশন করে নেন, সেই সকল বীজকে আপনারা কি করেন, একটা পলিথিনের মধ্যে বা একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দেন। এটা করবেন না। এই বীজগুলোকে আপনাকে কালেকশন করার পর, মানে আপনার পেঁপে আপনি কাটিং করেছেন, কোনো একটা কাগজের মতো, মানে পাতলা কাগজের মতো নয়, মোটা ধরনের কোনো, যেমন ধরুন কার্টুন, ওই আপনার কাগজের যে পেটিগুলো হয় না, বিস্কিটের, ব্রিটানিয়া বিস্কুট ইত্যাদির যে কার্টনগুলো, ওই কার্টনের মধ্যে আপনারা বীজগুলোকে, যে কোনো বীজ, সেটা লঙ্কার বীজ হতে পারে, আপনার বিনস কড়াইয়ের বীজ হতে পারে, কোনো ফুলের বীজ হতে পারে, এ টু জেড, তাই এই বীজগুলোকে আপনারা শুকনো করবেন। হালকা রৌদ্রে প্রথম দিন শুকনো করলেন, বাড়িতে নিয়ে আসলেন, দ্বিতীয় দিন শুকনো করলেন, এরকম 4 থেকে 5 দিন শুকনো করবেন। শুকনো করার পর ওই বীজটাকে একটা কোনো একটা কাঁচের জারের মধ্যে, ভরে রাখবেন। সেটা কিন্তু ওই আপনার এই ঠান্ডার বোতলের মতো যেরকম স্পেশাল বোতল নয়, ইনজেকশনের যে শিশিগুলো থাকে দেখেছেন না, রাবারের খাপ লাগানো থাকে, মানে রাবারের একটা থাকে, স্পঞ্জ টাইপের, এরকম বোতলের মধ্যে রাখবেন। কোনোদিন আপনার কোনো বীজ খারাপ হবে না। আপনারা কি করছেন, এটা কোনো জারের মধ্যে বা প্লাস্টিক বোতলের মধ্যে বীজগুলোকে রাখছেন। ফলে কি হচ্ছে, যে আপনি বীজটাকে সঠিকভাবে রাখতে পারলেন না। এয়ারটাকে অফ করতে হবে। যখন বীজটা রাখবেন, ওই কাঁচের পাত্রের মধ্যে বা ডেসিকেটার তো আপনার বাড়িতে নেই, কাঁচের এরকমই কোনো বয়াম নিতে হবে, কিছু কাগজের টুকরো ভেতরে ঢুকিয়ে দেবেন। তাহলে আপনার বীজটা ভালো থাকবে। বীজ ফেলানোর বিষয়টা নিশ্চয়ই বুঝলেন। হালকা করে কোকোপিট দিলেন, বীজটাকে ফেললেন, তারপর কি করলেন, বীজের উপরে অধিকভাবে মাটি চাপা দেওয়া নয়, বীজের মধ্যে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেবেন, ওপরটায় হালকা করে গুঁড়ো মাটি চাপা দেবেন। ঠিক এই বীজটার উপরে জাস্ট বীজটা দেখা যাবে না, এরকম ভাবে আপনারা চাপা দেবেন। আজকের সাবজেক্ট যেন একটু অন্য হয়ে যাচ্ছে না, অবশ্যই সময় দিন। আরো অনেক কিছু বিষয় আমরা জানবো, সময় লাগবে।
তা বীজটাকে আপনি ফেলানোর পরে কি করছেন? একটা পলিথিন চাপা দিয়ে দিচ্ছেন, কোনো কিছু একটা করছেন। ওই বীজটাকে যাতে পিঁপড়ে ইঁদুরে চুরি না করে নিয়ে যায়, ওর মধ্যে কোনো দানা ওষুধ দেবেন, থাইমেট, ফিরোডন, ফোরহেড বা ফলিডল পাউডার ইত্যাদি যে কোনো একটা আপনি নিয়ে দেবেন, হালকা করে উপরটা দেবেন। পরে কি করছেন, উপরে একটা কাগজ দেবেন, খবর পড়ার যে আমাদের কাগজগুলো হয় এই কাগজ দেবেন। তো দেওয়ার আগে আপনি প্রথমত কি করলেন, বীজটা দিলেন, বীজের পর জল দিলেন, জল দেওয়ার পরে হালকা গুঁড়ো মাটি চাপা দিলেন, তারপর কিন্তু আপনি কাগজটা চাপা দেবেন, একটু ছাওয়াযুক্ত স্থানে রাখবেন। 2-3 দিন পর আপনার নতুন গাছের জন্ম হবে। এইভাবে আপনি আপনার ধনে চাষ করতে পারেন, শাক চাষ করতে পারেন, ছাদের উপরেই করতে পারেন। দেখুন, ছাদের উপরে করবেন, খুব সহজেই করা যায়। এবারে আসবো কিন্তু গাছের বিষয় নেই, আজকে বীজের ব্যাপারটা বললাম। একটা গাছ যখন রোপণ করা হচ্ছে, সেই গাছটার যদি মূল শেকড়টাই কেটে যায়, তাহলে গুচ্ছ শেকড়ে রূপায়িত হচ্ছে। আর গুচ্ছ শেকড়ে রূপায়িত হচ্ছে মানেই আপনাকে জানতে হবে যে গাছটির যখনই গুচ্ছ শেকড়ে রূপায়িত হবে, গাছের গতি উপর দিকে কিন্তু কমতে থাকবে, সাইটে বৃদ্ধি হবে। আর ফুল গাছেদের ক্ষেত্রে তাই ভালো। এবার আসি, গাছ বিষয়টা আমরা মোটামুটি জেনে গেছি। তাহলে একটা যে কোনো সিজনাল গাছের ক্ষেত্রে কোকোপিট, ভার্মিকম্পোস্ট এগুলো কোন কোন জায়গায় বেশি বেশি আপনার বিরাট কাজ করবে? কোকোপিট, ভার্মিকম্পোস্ট, বালি এগুলো ভীষণ কাজ। তো এই সকল বিষয়গুলো আমরা না জেনে কিন্তু সবকেই দোষ দিয়ে ফেলছি, আর সেটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল। তাহলে এই ধরনের শাকসবজির বীজ যখন আমরা তৈরি করতে চাই, গ্রো ব্যাগের মধ্যে করি, আর এগুলো সিজনাল চাষ আর কি। তো সিজনাল চাষ যেমন সিজন ফ্লাওয়ার, ফুলের গাছ, সিজনাল আপনার কোনো শাকসবজি ইত্যাদি ইত্যাদি, এদেরকে আমরা নিচে একটা পলিথিন দিয়ে দিতে পারি, প্লাস্টিক দিয়ে দিতে পারি, তার উপরে এমনি 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত দিয়ে দিতে পারি, কোকোপিট ওপরটা দিয়ে দিতে পারি। দেওয়ার পরে আমরা কিন্তু অনায়াসেই যে কোনো সবজি গাছ করতে, শাক সবজি করতেই পারি, খুব ভালো হবে। গ্রো ব্যাগে করলে তো ভালোই পারেন, অসুবিধে নেই। মোটামুটি বিষয়টা ক্লিয়ার। তাহলে কোকোপিটের কাজ আছে, কোকোপিট সঠিক থাকে 5 থেকে 6 মাস, আর আপনার লাগবে তো 3 থেকে 4 মাস। তাহলে কোকোপিটের সমস্যা আছে কি? ঠিক ওইটাকেই আপনি অ্যাপ্লাইটা অন্য জায়গায় করে দিচ্ছেন। এই যে এতক্ষণ ধরে আপনাদেরকে বললাম, তার একটা কারণ আছে, যেটা হচ্ছে যার যেখানে মানায় ঠিক বিপরীত জায়গাটা ধরে ফেললে খুব ভুল হবে, নাহলে খুব ঠিক হয়ে যাবে। এটা সর্বপ্রথম জানতে হবে কোকোপিটের কাজ কোথায় আর আপনি দিচ্ছেন কোথায়। কোকোপিট, ভার্মি কম্পোজ, আপনার বানানো কিচেন কম্পোজ, এগুলো সব সিজনাল খাদ্য, ভীষণ ভালো কাজ, এদেরকে খারাপ বলবেন না। আমি তো কখনো বলি না। আমি আপনাকে এটা বলার চেষ্টা করছি, হাজার ভিডিওর উপরে বারবার বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি যে আপনি কাজটা কোথায় আর দিচ্ছেন কিভাবে। আপনি একটা বাড়িতে সবজি বানাচ্ছেন, তাতে যদি 2 চামচের জায়গায় নুনে 4 চামচ দিয়ে দেন, তাহলে কেমন হয়? এটা আপনাকে জানতে হবে। ড্রাই আর হচ্ছে লিকুইড মানে বুঝতে হবে, কাঁচা জিনিস আর শুকনো জিনিসের মানে বুঝতে হবে, বেলে মাটি আর এঁটেল মাটির মানে বুঝতে হবে, সিজনাল আর বারোমাসি মানে বুঝতে হবে। আর যখনই এইগুলোকে আমরা ব্যবহার করছি, সেগুলো পদ্ধতি ঠিক জানি না। দেখুন, খাদ্য দেওয়ার বিষয়টি বলি।
যখন আপনারা খাদ্য দিচ্ছেন ডিএপি 10-26, 28-28 গুণক, এদের কাজ জানেন আপনি? সবসময় মনে রাখবেন, এদের কাজের শেষ নেই, তুরন্ত কাজ। কিন্তু আপনার কি লাগবে? আপনার লাগছেই না, আর আপনি সেটাই করছেন। 1 কাঠা জায়গা মানে আমাদের এখানে 52 ডিসমিল, তো অর্থাৎ 2 কাঠা 2 ডিসমিল প্লাস। তো 2 ডিসমিল প্লাসে ধান চাষ হয়। যে কোনো চাষি আপনাকে এটা বলে দিতে পারে। এটা আমার একটা ভিডিওর দ্বারা বলা আছে, জবার ভিডিওর দ্বারা কিন্তু বলা আছে। ঠিক মনোযোগ সহকারে বিষয়গুলো বুঝতে হবে। আজকে খুব ধীরে ধীরে আস্তে আস্তে বলার চেষ্টা করছি। এরকম একটা ছোট্ট ভিডিওর মধ্যে যখন আপনাকে অনেক কিছু বিষয় বলার চেষ্টা করছি, হয়তো আপনি ঠিক বুঝতে পারছেন না। সেই জন্য এটা বোঝেন আগে, ভালো করে বুঝে নিলে আপনি কিন্তু দারুণ কাজ করতে পারবেন। তাহলে 2 কাঠার জায়গাটা আমি শুধু বলছি নয়, আপনাকে লক্ষ লক্ষ চাষি রয়েছে, তারা আপনাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারে। আপনার বাড়ি হয়তো শহরে, কিন্তু আপনাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারবে যে 1 কেজি ধান চাষের ক্ষেত্রে আমাদের তো 3.5 কেজি লাগে। আবার এর থেকেও বড় যদি জায়গা কারো মানে কাঠা যদি বেশি হয় আর কি, 2.5 ডিসমিল বা 2 ডিসমিলের ওভার হয়ে থাকে, তাদের হয়তো একটু বেশি লাগে। 3.5 কেজি খাদ্যর বেশি নয়। 3.5 কেজি খাদ্য সমান। চলে আসুন, আমি ধান চাষ দিয়ে বোঝাতে চাইছি ফুল গাছ বুঝে নিতে হবে। আর সেটা কিন্তু আপনি ব্যবহার করেন, না বলতে পারবেন না। ফার্টিলাইজার ব্যবহার করেন, তাই না? আপনাকে জানতে হবে। আর না জানলে আপনি কি করে ভালো কাজ করবেন? তো এই 1 কাঠা জায়গার মধ্যে গাছ রোপণ করা থাকে কত আপনার জানা আছে? প্রায় 10,000-এরও বেশি। এক একটা ধানের গোছে মানে এক সঙ্গে গাছ থাকে প্রায় ধরুন কিছু না হলেও 8 থেকে 10টা করে। 1 কাঠা জায়গা মানে একটা জায়গায় ঠিক চাকুরের কাছাকাছি একটা করে ধানের গোছ দেওয়া হয়। এখানে 8 পিসের একটা গোছ, পাশে 8 পিসের একটা গোছ, আবার এই সাইডে ঠিক চাকুরের মধ্যেই, মানে ধরুন চাকুর মানে 9 ইঞ্চি, 6 ইঞ্চি 6.5 ইঞ্চির মধ্যে আবার একটা গোছ। এইভাবে ধান চাষ করা হয়। তাহলে আমি মূল কথায় আসি যে এই 1 কাঠা জায়গার মধ্যে মাত্র 3.5 কেজি খাদ্য দেওয়া হয়। কি কি দেওয়া হয়? আর তার উপরেই গাছ হয় 10,000 গাছ। যদি একটু ঘুরিয়ে ধরা হয় যে আপনি যখন একটা ফুল গাছের ক্ষেত্রে করছেন কতটা দেবেন, তাহলে কিন্তু আপনি অঙ্ক খুঁজে পাবেন না। তাহলে 3.5 কেজি খাদ্য হিসাবে যদি ধরি, দানা ধরা হয়, 3.5 কেজি খাদ্য সমান যদি দানা গুনা হয়, তাহলে 3 থেকে 3,500 পিস হবে। ছোট ছোট, সে আপনার 10-26-এর দানা হতে পারে, ডিএপির দানা হতে পারে, খোলের দানা হতে পারে, এর বেশি নয় কিন্তু। 3 থেকে 3,500 দানা। তাহলে আপনি আমাকে বলুন তো, একটা 10-26 ডিএপি ইউরিয়ার দানা সমান একটা গাছও কি পেয়েছে? 10,000-এর উপরে গাছ রয়েছে। আমি কম করে বলেছি, গুনে ফেললে বোধহয় আরো, গুণের যারা দেখছেন দেখলে কিন্তু বলতে পারবে যে আরো অনেক বেশি। 10,000 আমি আপনাকে কমই বললাম। এদের মধ্যে যুদ্ধ করছে জলের মধ্যে, তারই নাম ধান। তা সে মাঠে যদি আপনাকে একটা দানায় 10টা গাছকে রক্ষা করতে পারে, একটা দানাতেই 10টা গাছ যথেষ্ট, তাহলে আপনি আপনার একটা টবের ক্ষেত্রে কতটা পরিমাণ দিচ্ছেন ভেবেছেন? প্রথম পয়েন্ট, যে কোনো নাইট্রোজেনকে যদি গাছের ওপরে দিতে হয়, তাহলে সেটার পারফেক্ট কাজ হবে তখনই, ক্ষতি হবে না তখনই, যদি সেটাকে জলে ভিজিয়ে দেওয়া হয়, যেটা ধান গাছের ক্ষেত্রে হয়। এবার আপনি আপনার টবের মধ্যে
ডিএপির দানা কুড়িয়ে দিয়েছেন, 10-26 দানা কুড়িয়ে দিয়েছেন, দিয়ে একটু জল দিয়ে দিচ্ছেন। আপনি কি ভেবেছেন এটা জল নয়, এটা শুকনো ড্রাই জায়গা? আর তাতে গাছের কত বড় ক্ষতি হচ্ছে। দেখুন, ক্ষতিটা একদিনে ফিরে আসে না। তাহলে এর মধ্যে যে ক্ষতিটা হচ্ছে আমরা কিন্তু বুঝে উঠতে পারছি না, অঙ্ক খুঁজে পাবো না। সেই জন্য এদেরকে আমরা সবসময় ভিজিয়ে ব্যবহার করব। এককভাবেও আপনি দিতে পারেন। গাছের পাতা, গাছের কন্ডিশন খারাপ আছে, অল্প 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম পর্যন্ত আপনি জলে ভিজিয়ে দিন, আর সেই জল দিন। তা আমি আপনাকে দিতে বললাম মানে আপনি কি দেবেন নাকি, আপনার দরকার যদি না থাকে? এইটা আপনাকে সর্বপ্রথম জানতে হবে। তাহলে গাছে খাদ্য দেওয়ার বিষয়টা আমরা মোটামুটি একেবারে ধান গাছ দিয়ে বুঝে গেছি, ফুল গাছ। তা ধান গাছে এই টাইমটা একটা খাদ্য দেওয়া হয়, চাপান সার হিসাবে দেওয়া হয় 1 কেজি হিসাবে। তাহলে 3.5 কেজি আর 1 কেজি কত হয়? 4.5 কেজি। ধানের থোড় যখন ফুলন্ত অবস্থায় আসে সেক্ষেত্রে দেওয়া হয় 250 গ্রাম, 250 গ্রাম। কারণ ধানের থোড়টা, এখানে কিন্তু আপনি অঙ্ক খুঁজে পাবেন আপনার ফুল গাছে। আমি ধান দিয়ে বলছি মানে ওটাও গাছ। ওই ধানের থোড়টা ফার্স্ট বেরোনোর জন্য। সেক্ষেত্রে আপনি কি করছেন না, অতিরিক্তভাবে দিয়ে দিচ্ছেন। তাহলে আপনার ফুল কুঁড়ি অবস্থায় আসার জন্য আপনার নাইট্রোজেন দরকার আছে, কিন্তু আপনাকে জানতে হবে তার পরিমাণ কি। সেই এনপিকে আপনারা দিচ্ছেন, কি দিচ্ছেন? 19-19, 28-28, 20-20, 13-0-45, বিভিন্ন রকম দিচ্ছে। আর এই দেওয়াতে আপনি পরিমাণটা বুঝবেন না, তাহলে লাভের থেকে লসটা বেশি হয়ে যাবে। এটা আপনাকে সব থেকে ফার্স্ট জানতে হবে। প্রতিটি খাদ্যের মূল্য আছে, প্রতিটি ওষুধের ভালো রকম মূল্য আছে, এবং সেগুলো কস্টলি, এবং সেই সকলগুলোর ব্যবহার আপনি না জানলে সে তার ব্যবহারে কিন্তু ভুল করবে না। এটা আপনাকে সর্বপ্রথম জানতে হবে। খাদ্য দিয়েছেন, খাদ্যের কাজ সে তার করে গেছে, সেইটা যদি বেশি পরিমাণে দিয়ে দেন তার যে ক্ষতি সেটা আপনাকে জানতে হবে। সেই জন্য আমরা আমাদের গাছেদের ক্ষেত্রে যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা পরিমাণটা অতি কম রাখবো। কত কম রাখবো? ঠিক 50 গ্রামের মতো নেব, 2.5 লিটার জলের বোতলে ভিজিয়ে দেব। এটা কিন্তু আমি আগে বলেছি আপনাদেরকে। তার থেকে 1 ছিপি নেব, আবার 2.5 লিটার জলে দেব। তাহলে যে কোনো কি, এটা কি বানাবেন আপনি সেটা বলে দিচ্ছে আপনাদেরকে। তার থেকে 2.5 লিটার জলের সঙ্গে দিয়ে সেটা আপনি গাছে স্প্রে করবেন, আর সেটা কিন্তু এই গরমের সময় করবেন। আপনার দরকার না থাকলে কি আপনি করবেন? আপনার গাছের রং সুন্দর আছে, আপনি কেন করবেন? যার গাছের রং ভালো নেই, পাতার মধ্যে লালচে ভাব আছে, সে কিন্তু এটা করবে। তাহলে দরকার কার আর দিচ্ছে কে, সেটা জানলেই আমাদের গাছ অবশ্যই ভালো হবে। সূত্র খুঁজতে গেলে আপনাকে গোড়ায় যেতে হবে। তাহলে আপনার গাছের পাতা লাল হয়ে বসে রয়েছে, আপনি সেক্ষেত্রে এই গ্রীষ্মের সময় আস্তরণ চাপা দিন। কিসের উপরে চাপা দিচ্ছেন? গ্রিন নেট দিয়ে। সেই গ্রিন নেটের কাজটাই আপনার করবে নাইট্রোজেন স্প্রে। এই যত 12 মাসি ফুলের গাছ আছে, যত বিঘা বিঘা বাগানে চাষ রয়েছে, তাদেরকে সব গ্রিন নেটের ভিতরে ঢোকানো হচ্ছে না। যে সকল গাছে রৌদ্র কম খায়, যেমন ভিক্টোরিয়া ডেসিনা, স্নেক প্ল্যান্ট, এদেরকে তো আর বাড়ির ভিতরে তৈরি করা হয় না। বাড়ির ভিতরে আপনি রাখছেন ঠিক আছে, তাদেরকে কিন্তু গ্রিন নেট চাপা দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? 75, নাহলে 50-50 ইত্যাদি।
আপনি আপনার 12 মাসি ফুলের গাছের ক্ষেত্রে চাপা দিতে চাইছেন, দেবেন, কিন্তু 50-50টা দেবেন। কারণ আপনার রুদ্র যদি 40 থাকে, সেটাকে 20 করতে হবে। যারা ইনডোরের গাছপত্র রেখেছে ছাদের ওপরেই, তাদের ক্ষেত্রে কি লাগবে না 75, 25 নিচে আসবে, বাকি রয়ে যাবে। এটাই কিন্তু নেটের কাজ। আর সেটা আমরা কি করছি, সকলে বলছি গ্রিন নেট চাপা দিতে হবে। আপনি একটা মোটা দেখে পয়সা বেশি দিয়ে একটা গ্রিন নেট চাপা দিয়ে দিলেন, পয়সা দিলেই হবে? গ্রিন নেটটা চাপা দিয়ে দিলেন, লাভের থেকে লস বেশি হয়ে গেল না? তাহলে গ্রিন নেট আপনার গাছের ওপরে যখন আপনি চাপা দেবেন 12 মাসি ফুলের গাছের ক্ষেত্রে, আপনার 50-50 লাগবে। এ তো গেল আপনার রুদ্রের দুটো বিষয়। মানে দুটো বিষয় মানে, এক হচ্ছে খাদ্য দেওয়ার বিষয়, 12 মাসি ফুলের গাছ। দুই হচ্ছে আপনার গাছের রং ভালো রাখার জন্য একটা গ্রিন নেট চাপা দেবেন। আর গ্রিন নেট চাপা পড়ে যাওয়া মানেই গাছের ফুলের পরিমাণটা কমে যাবে। গ্রিন নেট চাপা দেবেন আর তার ভিতরে সুন্দর সুন্দর ফুল ফুটবে, তা কিন্তু হবে। গাছের রংটা আস্তে আস্তে বদলাতে থাকবে। তাদেরই ভালো গ্রিন নেটের ভিতরে ফুল হবে, অর্কিড, অ্যান্থোরিয়াম, ক্যাকটাস, এই ধরনের গাছগুলো হবে। কিন্তু আপনার 12 মাসি ফুলের গাছ থাকলে আপনি কেন গ্রিন নেট চাপা দিচ্ছেন? রোদেই রাখবেন আর খাদ্যটা স্প্রে করবেন। কোনটা? কোন খাদ্যটা? ফুল প্লাস বৃদ্ধির জন্য যেমন আপনি দেন 19-19-19, আপনি বাড়ি বানিয়ে নিতে পারেন। 10-26-26 দোকানে গিয়ে বলুন 50 গ্রাম নেবে, কত? 2 টাকা নেবে। 1 কেজি 10-26-এর দাম কত? 5 টাকা নেবে, এর বেশি তো নয়। নিয়ে এসে আপনি আপনার কাছে দিতে পারেন, কিন্তু আপনার কারণ থাকতে হবে। গাছের রং ফ্রেশ। ছোট্ট ছোট্ট যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এতে রং কাঁচা আমের মতো ধরে রেখেছে। তা এদের ক্ষেত্রে কেন লাগবে? যা লাগবে সে দেবে, এটা আপনাকে জানতে হবে। চলুন আমরা গ্রিন নেটের বিষয়টা মোটামুটি বুঝলাম। আরো একটু খাদ্য দেওয়ার বিষয়টা বুঝি। যে খাদ্য আমরা যখন টবের মধ্যে দেব, সেটাকে তরল খাদ্য হিসাবে বেশি দেয়া ভালো। অল্প অল্প আপনি কয়েকটার উপরে জোর দিয়ে দিন না। খাদ্য তো আপনাকে দিতে হবে, নাহলে গাছের রং ভালো রাখতে পারবেন না। গাছের রং ভালো না থাকলে গাছের ফুল ভালো হবে না, ফুলের কুঁড়ি সরে যাবে। সেই জন্য আপনাকে আপনার গাছের একটা খেয়াল করতে হবে, সব সময় ভাবতে হবে যে গাছে যখন আপনি খাদ্য দেবেন, সেই খাদ্যগুলো পরিমাণে কম দেবেন, জৈব সারগুলোর উপরে বেশি জোর দেবেন। আপনার বাড়ির কিচেন কম্পোজ, আপনার বাড়ির যে সকল শাকসবজি পচার জল পচিয়ে যেগুলো দিচ্ছেন, বিরাট কাজ দেবেন। এর জন্য কোনো নিয়ম নিষেধ নেই। শুকনো আর পচা, দেখুন যে কোনো একটা গাছের পাতা যখন যখন জল না পাবে সেটা শুকোবে, বুঝবে না। কিন্তু আমরা যখন কোনো কিচেন কম্পোস্ট বানাবো, সেটা শুকনো করে নয়, কাঁচা কাঁচাই, তাহলে সেটাকে ফার্স্ট ভালো কাজ করবে, গাছের ক্ষেত্রে দারুণ কাজ করবে। আর পচে যাওয়া জলটা যখন দেব, ওর সঙ্গে একটু ফাঙ্গিসাইড দেব। এখানেই প্রশ্ন, শুকনো, এ তো বললাম পচার কথা, শুকনো এটা যদি আপনার গাছের পাতার ক্ষেত্রে হয়, তাহলে আপনার গাছের গোড়ার ক্ষেত্রে কেন নয়? গাছের গোড়ার ক্ষেত্রে কি করছেন না, গাছের গোড়াতে আপনারা মাটি ভেজা আছে আর ভেজা খাদ্যটা দিলেন, তাহলে পচার কাজটা হয়ে গেল না? সেই জন্য মাটিতে যখন কোনো তরল খাদ্য দেবেন, তখনই আপনার মাটিটা ড্রাই থাকতে হবে, বুঝেছেন তো? আর এরকম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে বলেছিলাম যে মাঝে মধ্যেই 100 গ্রাম চুন
10 লিটার জল এই আন্দাজে দেবেন। তাহলে ড্রাই খাদ্যগুলো আপনি গাছের গোড়ায় খোল, শিংকুচো, 10-26, সদ্য সদ্য গাছের গোড়ায় দিয়ে আর জল দেবেন? দেবেন না। দিলে গাছের সর্বনাশটা নিজেই ডেকে আনছেন। এই এখন দেখছেন পাতা পুড়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, নানান নানান রকম রোগ। এগুলোকে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। আর না জেনে আমরা করি ভুল। না জানলে যা হয় আর কি। জেনে নিন। আপনি জানেন না, জেনে নিন। জানেন না মানে আপনাকে জেনে নিতে হবে, আর জেনে নিলে তো ভালো হবে। তাহলে যখন আমরা গাছের গোড়াতে শুকনো খাদ্য দেব, সেটাকে একটু আলাদা জায়গায় বানিয়ে নেব। কিছুটা মাটির সঙ্গে এই জায়গায় নিয়ে আসুন। ভার্মি কম্পোস্ট, কোকোপিট, কিচেন কম্পোস্ট, কি কি রেখেছেন আপনি সব নিয়ে আসুন। কে বলেছে আপনার এগুলোর কাজ নেই? খাদ্যটা সিজনাল, তাৎক্ষণিক দিলেন, খেলো, চা খেলো, ভাঁটা ফেলে দিল। খাদ্যটাও তাই, খাদ্য হিসাবে এগুলোকে ভীষণ ভালোভাবে কাজে লাগান। আপনি জানেন কি চায়ের পাতা দিতে জেনেছেন যে গাছে চায়ের পাতা দিলে ভালো? পাউডার কম্পোস্ট ঘুঁটেকে জলে ভিজিয়ে দিলে ভালো। অনিয়ন, পেঁয়াজকে ছিলকার জলটা দিলে ভালো। জেনেছেন? কলার খোসা দিলে ভালো, অবশ্যই ভালো। কিন্তু আপনি জেনেছেন কোকোপিটকে জলে পচিয়ে তার জলটা দেওয়াটাও গাছে ভালো? জানেননি। এর কাজগুলো কিন্তু এই জন্যই করা হয়েছে। তা আপনি পচিয়ে গাছের গোড়ায় ওর জলটা দিন না, তুরন্ত কোকোপিটের মানেটা বুঝতে পারবেন। কি করছেন? সেটাকে মাটির সঙ্গে মেখে ফেলছেন। তাও একটু আধটু ভুল হলে ক্ষমা করা যায়, ওভার পরিমাণে দিয়ে দেওয়া হচ্ছে। একটা গাছে কেউ 60%, কেউ 70%, কেউ 80% আর 20% মাটি দিয়ে বাকিটা দিয়ে গাছ রোপণ করে দিচ্ছে। আর পরবর্তী অবস্থায় একের পর এক সমস্যা কিন্তু আপনার ফিরে আসছে। আজকে দেখছেন পাতা জ্বলে গেল, পুড়ে গেল, রোদ পাচ্ছে না, ফুলের কুঁড়ি ঝরে গেল, গাছের হঠাৎ হঠাৎ কাণ্ড ক্ষত হয়ে পড়ে গেল, নানান রকম সমস্যা কিন্তু আপনার ফিরে আসছে। এই সমস্যা কিন্তু আপনার থাকবে না যদি আপনি প্লেন ভাবে সবসময় গাছ, আর গাছ সেটাই চেয়েছে। একটা টবের মধ্যে 30% বালি মেখে গাছ রোপণ করে দিন। 12 মাসি ফুলের গাছ, ফলের গাছ রোপণ করবেন, 50% বালি মেখে গাছ রোপণ করে দিন। খুব ভালো কাজ করবেন। যে কোনো ইনডোর প্ল্যান্ট করবেন, 80% বালি, 20% মাটি অ্যাড করে মেখে গাছটি রোপণ করে দিন। পারফেক্ট কাজ করবেন। আর সেক্ষেত্রে যখন আপনি এটা করছেন, আপনাকে বাধা খেয়ে দিচ্ছে যে আপনি কোকোপিট, ভার্মি কম্পোস্ট দিয়ে গাছ রোপণ করবেন না। বাকি কাজটা যে আপনি আর পরে করছেন না, এই যে 5 মাস 4 মাস, তাহলে কোকোপিটের দোষ দিচ্ছেন কেন আপনি? আমি তো দিচ্ছি না, আমরা নিজেরাই কোকোপিট ব্যবহার করি, কিন্তু জানি বলে তো ব্যবহার করি। আপনি না জেনে কিন্তু ভুল কাজ করে ফেলছেন। কিরকম করছেন না, ওই কোকোপিটকে আপনি মাটির সঙ্গে মেখে দিলেন, দিয়ে একটা পার্মানেন্ট ফুলের গাছ, যেটা যুগের পর যুগ বেঁচে থাকার টার্গেট নিয়েছেন, বট গাছ রোপণ করেছেন। তারপরে আপনি আপনার যে কোনো ফুলের গাছ, শিউলি গাছ, তারপরে আপনার নানান ধরনের ফুলের গাছের তো দেখেছেন আমার ভিডিওর দ্বারা কত ফুলের গাছ, করবী ফুলের গাছ রোপণ করেছেন। এই যে অতিরিক্ত ভাবে এগুলো দিয়ে ফেলছেন, ভেতরে কিন্তু গাছ আর সামলাতে পারছে না, যখন নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য এগুলো উপরে ব্যবহার করুন। আপনি কোকোপিট, ভার্মি কম্পোস্ট, কিছুটা খাদ তার সঙ্গে মেখে, এই ধরুন আপনি খাদ্য কিনবেন কেমন, দোকানে কিছু খুঁজে পাচ্ছেন না, কি দেবেন খুঁজেই পাচ্ছেন না। এই খোলে 3 রকম 4 রকম ভ্যারাইটি আছে। করঞ্জা খোল, ধনচি খোল, নিম খোল, সরিষার খোল, একটু নিয়ে আসুন। সব যা নেবেন কিন্তু সমানে সমানে নেবেন। আর এর সঙ্গে ধরুন 6-8 রকম করে ফেললেন, 2 রকম নাইট্রোজেন রাখবেন, সেটা সম্পূর্ণ নাইট্রোজেন যেন না হয়। দেখুন দরকার সবই আছে, 10-26-26, 28-28 গোমর। এটা আমার ভিডিওর দ্বারা অনেক বন্ধু করেন, আশা করি উপকৃত হবেন। যে কিছুটা মাটির সঙ্গে মেখে ফেলুন, জলে ছিটে দিন। এর সঙ্গে আপনি আরো অনেক কিছু দিতে পারেন। আপনি
ভাত দিতে পারেন, কিছু পচে যাওয়া মাছ দিতে পারেন, শাকসবজি খোসা তো পচা আপনারা দিচ্ছেন, যেগুলো আপনার কিচেন কম্পোস্ট দিচ্ছেন, সবকে পচিয়ে 7-8 দিন জল ছিটে দিয়ে চাপা দিয়ে রেখে দিন। তারপরে আপনি খুশিতে গাছের গোড়ায় ব্যবহার করুন। গাছের উপরে কোকোপিট দিন, ভার্মি কম্পোস্ট দিন, এটা উপরের ব্যাপার, কোনো সমস্যা নেই। গাছের টোটাল থিমটা যদি আপনার পুরোটাই খারাপ হতে থাকে তাহলে বেকার হয়ে যাবে, কিন্তু উপরে থাকলে কিন্তু এটা খারাপ হবে না। আপনি গাছের উপরে, টবের উপরে কোকোপিট চাপা দিন না, প্রবলেম আছে? নেই। তাহলে কি হচ্ছে, আপনি কোকোপিট এই সময়ের জন্য চাপা দিতেই পারেন। গাছের গোড়ায় কিছুটা কিছুটা চাপা দিতে পারেন, মাটিটা সাথে সাথে ঠান্ডা থাকবে, গাছের রং ভালো থাকবে, দিতেই পারেন, প্রবলেম নেই। কিন্তু এইগুলো আমরা না করে একের পর এক কিন্তু সমস্যা করে যাচ্ছে, বুঝতেই পারছি না যে করবোটা কি। আর যদি হয়ে থাকে তাহলেই বা করবেনটা, সহজ ব্যাপার। হয়ে গেছে, আপনাকে পুনরায় গাছটিকে তুলে নিয়ে আবার চেঞ্জ করতে হবে, নাহলে রোগ ভালো করা যাবে। কোকোপিট, ভার্মি কম্পোস্ট এদের দিকে খারাপ হয়ে গেলে আর কিছু করা যাবে না। আর একই কোকোপিট, ভার্মি কম্পোস্ট অনেকে বারে বারে ব্যবহার করছে, সেটা তো আরো খারাপ, তাই না? কোকোপিট কালো হয়ে গেলে মানে তার কাজ শেষ। কোকোপিটের গাছগুলো জানতে হবে। কোকোপিটের মধ্যে সিজনাল গাছ খুব ভালো হয়। সিজনাল যে কোনো গাছ যখন আপনি রোপণ করবেন, সেক্ষেত্রে আপনি ভার্মি কম্পোস্ট, কোকোপিট এসবকে মাটির সঙ্গে মেখেই করুন না। কারণ কোকোপিট, ভার্মি কম্পোস্ট খারাপ হওয়ার আগে আপনার সিজন ফুলের গাছে ফুল টুল শেষ, গল্প শেষ। সেটাকে আপনি 12 মাসই ফুল গাছের ক্ষেত্রে অ্যাপ্লাই করছেন, তাহলে ভুল হচ্ছে না? করেছেন 6 মাস, 7 মাস, 8 মাস পরে কিন্তু আপনাকে টপ দিয়ে খুলে আবার ছেড়ে ফেলতে হবে, পারলে করুন, এটাই সিস্টেম। আর এটা আমরা না করে কিন্তু একের পর এক ফুলগুলো পড়ে যাচ্ছি। তাহলে আমরা গাছ রোপণ করতে গেলে এই বিষয়গুলো জানবো। কোকোপিট, ভার্মি কম্পোস্ট ইত্যাদি যদি দিয়ে থাকি মাটির সঙ্গে, একসঙ্গে মেখে গাছ রোপণ করি, তাহলে তার নির্দিষ্ট সময় ফেলে দিতে হবে, ভুল কিছু নয়, দিতেই পারে। যেটা হচ্ছে আপনাকে হুট করে একটা গাছ চট করে বাড়িয়ে তুলে দিতে হবে, গাছে কোকোপিট, মাটি, ভার্মি করে পাইল করে চট করে একটু খাদ্য দিয়ে নাইট্রোজেন স্প্রে করে গাছ চকচকে হয়ে গেল। আপনি বলেন না যে গাছের যখন নিয়ে এলাম চকচকে ফ্রেশ, আর আমি ফোন করার পরে গাছ আর ঠিক হচ্ছে না, কারণ তার কাজটা শেষ হয়ে গেছে। এটা আপনাকে সর্বপ্রথম জানতে হবে, এটাই ব্যাপার। আর এগুলো জানলে কিন্তু আপনি ভালো গাছ অবশ্যই করতে পারেন। সেটা আপনি কি গাছ করবেন, জবা গাছ, যে কোনো শিউলি গাছ, 12 মাসি ফুলের গাছ, নানান ধরনের ফুলের গাছ। কিন্তু সিজন গাছের ক্ষেত্রে আপনি অবশ্যই সিজনাল খাদ্যগুলোকে দিতে পারেন, আর সেই খাদ্যকে আপনি কাজে লাগান। ভার্মি কম্পোস্ট, কোকোপিট এদেরকে বিরাট কাজে লাগানো যায়। আপনি বীজ ফেলছেন, এই যে বীজের পয়েন্ট প্রথমেই বললাম, তাহলে আপনি মাটির উপরে দিয়েই করুন। এবারে গাছের মধ্যে ধোঁসা পচা টুকটাক এসেছে, তার জন্য মাঝে মধ্যে একটা ফাঙ্গিসাইড দিতে হবে, সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন ইত্যাদি ইত্যাদি দুনিয়ার ওষুধ বেরিয়েছে, কম্পোজিশনটা জানতে হবে। শুধু ফাঙ্গিসাইড ওষুধটা দোকান থেকে বলবেন, আপনাকে দেবে, তাহলে বিষয়টা ক্লিয়ার। আর আমরা খাদ্য বানিয়ে নিতে গেলে খাদ্যের ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এই সময়ের জন্য আমরা গাছের গোড়াকে ভালো করে এলোমেলো করতেই পারি। এবার যে পয়েন্টটি প্রথমেই বলার চেষ্টা করলাম, যে যখন আপনি একটা গাছের রুট, গুচ্ছ শেকড় করতে চাচ্ছেন, গাছের যখন মূল শেকড়টা না কাটা পড়বে তখন গুচ্ছ শেকড় হচ্ছে না, এটা মূল ব্যাপার। আপনি গাছের গোড়ায় এলোমেলো করলেন না, গাছের শেকড় কাটতে ভয় পাচ্ছেন, তাহলে স্ট্রং হয়ে গাছ লম্বা হয়ে উপর দিকে উঠতে থাকবে। একদম অর্জুন গাছ, খিরিস গাছ, বোঝেন তো, কাস্টলো জাতীয় গাছ হওয়ার চেষ্টা করে, বৃক্ষ হওয়ার চেষ্টা করে। ফুল টুল নেই, গাছের ডাল শাখা অনেক থাকতে হবে, তবেই তো ফুল হবে। আপনার ফুল শেষ, কাটিং করলেন, এসবগুলো জেনে গেছেন মোটামুটি, অনেক শাখা বেরোবে, তবে তো ফুলটা হবে। ফুল শেষ মানেই গাছ খাদ্য চায়, তখন আপনাকে খাদ্য দিতে হবে। একটু আগে একটা কথা বলে গেলাম, সেটা বলাই হলো না, যে ফুলটা যখন ফোটার সময় আমরা অল্প করে একটু নাইট্রোজেন স্প্রে করতেই পারি, ঠিক কুঁড়ি আসার অবস্থা, সেটা আপনি কি বুঝতে পারবেন? ফুল ফুটে গেলে কিন্তু আর নয়, যখন কলি অবস্থাতে থাকে দেওয়া যায়।
সেটা যেমন ধরুন কলি অবস্থায় মানে এই যে ফুটে গেছে এতটা নয়, কিন্তু ঠিক গাছের কলি অবস্থাটা আপনি গাছের এটা যে বলে দিই তাহলে বুঝে যাবেন। যে কোনো গাছের ফুল আসতে গেলে তার উপরের পাতা ছোট হতে থাকবে, আর ছোট হলেই কিন্তু গাছে ফুল আসতে শুরু করে। তাহলে গাছের পাতা একটু ছোট ছোট হবে, আর ছোট ছোট হওয়া মানেই ফুল স্টার্ট। দু একটা ধরা পড়ে যাবে, দু একটা কুঁড়ি বেরোনো শুরু হয়েছে, সে মতো অবস্থায় এমনি দিতেই পারেন, আর ভালো কাজ অবশ্যই পাবেন। এবার আসি কয়েকটা রোগের বিষয় নিয়ে আর ওষুধ দেওয়ার বিষয় নিয়ে। খাদ্য দেওয়ার বিষয়টা আরো ভালো করে জানবেন, আপনি জেনে নিতে পারবেন। নিজে গাছই আপনাকে বলে দেবে পরিমাণে কম দেবেন, বারে বারে দেবেন, এই কথাটা শুধু মনে রাখবেন। যাই দেন না কেন, কম দিলেন, গাছ দেখলেন গাছে ফুল হলো, গাছ ছাকড়া হলো, আবার দিলেন, 1 নম্বর কাজ হবে। এই আজকে খাদ্য দিলেন, গাছ খেলো না, আবার দিলেন, গাছ খেলো না, আবার দিলেন। গাছ খেতে গেলে কতগুলো কাজ করতে হয়। আপনার কাছে ফুল হয়েছে, ফুল শেষে ডোগাটা না পিঞ্চ করলে গাছ আর খাবে কোথা দিয়ে? ফুল শেষ ডোগাটা পিঞ্চ করতে হবে, ফাইনাল একটা কাটিং করতে হয়। সেটা অতিরিক্ত সময় নেই, সবগুলো জেনেছেন মোটামুটি, অতি গরম, অতি শীত, অতি বর্ষা ইত্যাদিতে। তাহলে মাঝে মধ্যে কিন্তু আপনারা ফুল শেষে ডোগাটাকে পিঞ্চ করবেন, জাস্ট ধরবেন, পিঞ্চ করবেন। এবারে আসি একটা রোগের বিষয় নিয়ে। গাছের ওষুধ যখন আপনারা দোকান থেকে কিনতে যাবেন, এক কথায় সব ওষুধ পাবেন। কিরকম ওষুধ পাবেন? আপনি দোকানে গিয়ে বললেন একটা মেটাসিল ওষুধ দিন তো, বা মেটাসিড দিন, বা প্রোফেক সুপার দিন, এরকম বলেন তো নাকি? তাতে আপনার কি কাজ? আপনি বিষয়টা বলুন। এই গাছটার কোনো পোকা দেখতে পাচ্ছেন আপনি? এটা টমেটো গাছ, দেখুন সমস্ত পাতা মুড়ে কুঠিয়ে হয়ে কেমন হয়ে গেছে। তা এটাকে কি ভালো করা যাবে? আপনি যত নামি দামি কোম্পানির ওষুধ দিলেও এই পাতাটাকে আর ভালো করতে পারবেন না। যখন একটা গাছের রোগ আছে, তার 7খানা পাতা ড্যামেজ, খারাপ খাদে আসে, ওষুধ দেওয়ার পর নতুন ডাল শাখা বেরোনো স্টার্ট করে। কোথা দিয়ে? না ওই জায়গা দিয়ে না, ওই জায়গা থেকে বের করতে গেলে আপনাকে বারে বারে ওষুধ দিতে হবে। তা যখন আপনার কোনো মাইট পোকা এরম ধরে বেঁকে গেছে, মানে মিলিবাগ আক্রান্ত করেছে, বা এরম বালি পোকা, সুতি পোকায় গাছের অবস্থাটা এরকম করেছে, সেক্ষেত্রে ডোগাটা ধরে ফার্স্ট পিঞ্চ করবে, এবার ওষুধটা দেবেন, পারফেক্ট কাজ হবে। এই ওষুধ দিতে গেলে এই কাজগুলো করবেন। ফার্স্ট ডোগাটা পিঞ্চ করবেন, শুধু ওষুধ দিলে কাজ হয়ে যাবে? পাতার মধ্যে লালচে ভাব, সব রস কস খেয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন না? নাইট্রোজেন স্প্রে করবেন। আপনার লঙ্কা গাছ, টমেটো গাছের হালত খুব খারাপ, পাতা কুঠে হয়ে কেমন হয়ে গেছে। 19-19 বা 10-26-26 বা ইউরিয়ার জল স্প্রে করবেন লঙ্কা গাছে, টমেটো গাছে, এবং ওষুধ স্প্রে করবেন, এবং আপনি ফাঙ্গিসাইড ওষুধ স্প্রে করবেন। সব আলাদা আলাদা করে, কিন্তু একদম হরজাবালি করবেন না। এই ধরুন আপনি 1 লিটার জল নিয়েছেন, একটা ফাঙ্গিসাইড ওষুধ একদিন দিয়ে দিলেন। 1 লিটার জল নিয়েছেন, মাইট পোকার ওষুধ দিচ্ছেন, সোনাটা ওষুধ বা আপনার একতারা ওষুধ, তাহলে কিন্তু কিছুটা হলেও কিছু কাজ পাবেন। পারফেক্ট কাজ করতে গেলে তার পারফেক্ট ওষুধ আছে, প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা ওষুধ আছে। তার আগে বলে রাখি যে এই বৃষ্টি এখন ঠিক আছে, গরমকাল ঠিক আছে, গরম শেষের পথে এসে যাবে, মাটি এলোমেলো করা বন্ধ করবে। আর এখন এলোমেলো করবেন, কারণ এলোমেলো করলে মাটির মধ্যে জল ধরবে, আর এখন আপনার সেই জলটা দরকার আছে। এলোমেলো করবেন, ওপরে কোকোপিট দেবেন, ভার্মি কম্পোস্ট দেবেন, কোনো সমস্যা না, তাহলে কি হবে? জলটা ধরবে। আর এই সময় ফাঙ্গাস এটা করার কিছু ব্যাপার নেই, গরম আছে, কারণ যখনই যে কোনো জিনিস পচবে সেখানে ফাঙ্গাস অ্যাটাক করবে। আর অতি বর্ষার সময় মাটিটা আবার কমপ্যাক্ট হয়ে গেলে জল বৃষ্টি খেলে সমস্যা নেই। কারণ যখন মাটি অতিরিক্ত কমপ্যাক্ট থাকবে, সেক্ষেত্রে এই গাছের গোড়ায় বেশি জল হয়ে গেলে, টবের ক্ষেত্রে বেশি একটু জল দাঁড়িয়ে গেলেও সমস্যা করবে না, কারণ আপনার মাটিটা খোবড়ানো নেই। সেটা হচ্ছে গরমের পর, কিন্তু সে নিয়ে আবার একটা ভিডিও দিয়ে দেবো। তো মাটি এই সময় এলোমেলো করার থাকলে আপনি অবশ্যই এলোমেলো করবেন।
আর এলোমেলো করার কাজ হচ্ছে, এলোমেলো করার পর শুকনো হলে তবেই কিন্তু জলটা, দারুণ কাজ, তবেই গাছ দ্রুত গতিতে পারে। এই আপনি মাটি এলোমেলো করলেন, মাটি শুকনো হলো, তারপরে আবার ডুবিয়ে জল দিন। যখন যেটা কাজটা করবেন কিন্তু কিন্তু করে নয়, গাছের গোড়ায় সব ভালো করে এলোমেলো করুন, মাটি শুকনো হবে, পারফেক্ট ডুবিয়ে জল দেবেন, যতটা পারবেন দেবেন। শুধু একটা কথা মনে রাখবেন, প্রথম গাছ রোপণের সময় বড় সড়ো টবে দেবেন না, ছোট ছোট গাছ হাবুডুবু খাবে। ছোট ছোট টবে দিন, 1 বছর মতো যাক, আবার পুনরায় গাছ তুলে তার শিফটিং করা, সাইড কাটিং করে, সেগুলো জেনেছেন, আপনারা জানেন। একদম দারুণ কাজ। তাহলে ওষুধ দেওয়ার বিষয়টা থাকছে কি, দেখুন, আপনি দোকানে গিয়ে বলবেন মাইট ফোকার ওষুধ, সোনাটা, কাকা, কঞ্জাব, টেসার, একতারা, বলবেন মাইট পোকার, গাছে পাতা দেখতে পাচ্ছিস তো কুঠে হয়ে গেছে। যেমন বেলি ফুলের গাছের জন্য শুট, শুট নামে একটা ওষুধ রয়েছে, স্টারথিন। এই কুঠের ভাগ আছে, অতিরিক্ত খাদ্য না থাকলেও কুঠে হয়, অতিরিক্ত মাটিতে জল খাদ্য থাকলেও কুঠে হয়, অনেক কিছু ব্যাপার থাকে। তো গাছ বিশেষে কুঠের ওষুধগুলো নির্বাচন করা হয়। তো মোটামুটি আপনি একটা ওষুধ মাঝে মধ্যে দিয়ে রাখবেন, সোনাটা, কাকা, দেখবেন এইসব সমস্যাগুলোই আসবে না। আর যখনই দেখবেন বড় পোকার কোনো আক্রান্ত করছে, একটা ভালো ওষুধ কিনে রেখে দেবেন। এই লেদা পোকা, গুটি পোকা, গাছের ছাল চামড়া খেয়ে চলে যাচ্ছে, তাহলে আপনি একটা ভালো ওষুধ কিনে রেখে দেবেন। কি রাখবেন? প্রোক্লেম নামে একটা ওষুধ পাওয়া যায়, যেটা হচ্ছে হামলা প্রফেক্ট সুপারের থেকেও বেশ ভালো। সব ওষুধ মানেই সব লিটার 1 ml দেবেন। এগুলো সামান্য সামান্য বিষয়, একদম দারুণ কাজ করতে পারে। আপনার বেলে মাটিতে গাছ রোপণ করা থাকলে তাহলে আপনি সুপার ফসফেট, পটাশ এসব বেশি বেশি দেবেন না। আপনার বেলে মাটির কাজ হয়ে আছে, ভার্মি কম্পোস্ট, কোকোপিট এসবের দ্বারা যদি গাছ রোপণ করা থাকে, তাহলে কিন্তু সুপার ফসফেটের দিকে যাবেন না আর পটাশের দিকে যাবেন না, তাহলে নিজের ক্ষতিটা গাছের নিজেই দেখে ফেলবেন। সেক্ষেত্রে আপনার লাগবে না, ওগুলো আছে। এঁটেল মাটির ক্ষেত্রে থাকলে গাছ হেলদি হয়ে গেছে, তাহলে সুপার ফসফেট, পটাশটা লাগবে। এগুলো ব্যাপার আর কি। আমরা যে কোনো ফার্টিলাইজার, যে কোনো কীটনাশক, এদের সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু না জেনে একটু ভুলভাল প্রয়োগ করে ফেলি, আর সেই কারণে কিন্তু আমরা একটা সমস্যার কথা বুঝতে পারি। মাটি হালকা থাকলে বিষয়গুলো, অতিরিক্ত মাটি হালকা থাকলে কি হচ্ছে, কোকোপিট, ভার্মি কম্পোস্ট, তাতে গাছ চট করে ভালো হয়ে যাবে। তারপরে আপনি ফুল আনানোর জন্য ফসফেট, পটাশ দিচ্ছেন, তাড়াতাড়ি করে দিচ্ছেন, আরে গাছ আপনার এমনি স্ট্রং হবে। ওই ভার্মি কম্পোস্ট, কোকোপিট এসব বালি মাটি করলে গাছ এমনি একদম ঘি ভাজা চাবুক চাবুক গাছ হবে। আর সেক্ষেত্রে আপনার পটাশ লাগার কথা নয়। শুধু এঁটেল মাটির মতো থাকলে সুপার ফসফেট, পটাশ লাগে, দেবেন। যেমন জবা গাছ সুপার ফসফেট পছন্দ করে, দিতে হয়, মাঝে মধ্যে সুপার ফসফেট দিতে হয়। এগুলোর কাজ আছে, কিন্তু বিষয়গুলো জেনে জেনে আপনাকে দিতে হবে। এঁটেল মাটিতে থাকলে দিতে হবে, আপনার বেলে মাটি আছে, আপনি দেওয়ার দরকারই নেই। প্রয়োজন বোধ হলে গাছ খুব হেলদি আছে দেবেন। প্রত্যেকটা জিনিসের দিতে দেওয়াই যাবে না এই কথা বলা অন্যায়, তার মানে আছে, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। আর জানলেই প্রত্যেকেই ভালো কাজ করতে পারবো। আপনি প্রত্যেক সপ্তাহে খাদ্য দিন, প্রবলেম নেই, পরিমাণটা আপনি জানবেন সবসময় কম কম। একটা গাছের জন্য একটু একটু খাদ্যই দরকার, এত এত খাদ্য নয়। তাতে কি হবে, বিপরীত প্রতিক্রিয়াটাই ফিরে আসবে। বারে বারে দিন, কম দিন। এই ভাতের মাড় কিছুটা পচিয়ে রেখেছেন, কিচেন কম্পোজের জল কিছুটা দিয়ে দিচ্ছেন, এই অল্প করে 100 গ্রাম খোল দিয়ে দিলেন জলে, এই 100 গ্রাম খোলের সঙ্গে 10-15 গ্রাম 10-26 দানা দিয়ে দিলেন। আর না থাকলে এমনি খোলের জলটাই দিন। যে কোনো যখন জিনিস পচবে সেখানে কিন্তু পোকার জন্ম হবে। এই বাড়িতে দানা ওষুধ বা কোনো লিকুইড ওষুধ আছে, 2-4 ফোঁটা দিয়ে দিন, পাতলা পাতলা করে সবসময় দিন, বারে বারে দিন। দেখবেন গাছের রং, গাছের ফুল সব কিছু একদম দারুণ হবে। তাহলে আমরা গাছের পোকার বিষয় একদম ক্লিয়ার, যে বড় পোকার জন্য যে সকল ওষুধ, আর সেগুলো কিন্তু আমরা সন্ধ্যের পরেই দেবো, আর সেগুলো বেশি বেশি ভালো কাজ হবে। এই লেদা পোকা, এই সকল পোকাগুলো রাত্রেই বেরোয়, আর আপনি দিনের আলোতে দিচ্ছেন, পোকা তো তখন আপনার গাছেই নেই, ক্ষতি আর কি। এই ধরুন গাছে বালি পোকা টোকা লেগেছে, গাছেই আছে মাইট পোকা, সাদা মাইট ফাইট লেগেছে, বিকেল 4-4টের দিকে দিন না, বা সকালে দিন না, পারফেক্ট কাজ হবে। এগুলোই দেখুন যত্ন। যত্ন বলতে আমরা যদি এইগুলোই করি, তাহলে আমাদের প্রতিটি গাছ সবসময়ের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে। হ্যাঁ, গোলাপ গাছের ক্ষেত্রে স্নান করানো এই সময়, গরমের সময়টা খুব ভালো দরকার।
করাবেন, কীটনাশক ওষুধ আপনাকে দিতে হবে, স্প্রে করতে হবে গাছে, একদম পারফেক্ট থাকবে। জবা গাছের ক্ষেত্রেও তাই, গোলাপ গাছের ক্ষেত্রেও তাই। কিছু কিছু গাছ আছে যেগুলো লাইট কম পছন্দ করে, হেভি লাইট পছন্দ করে। এবার ধরুন আপনি গ্রিন নেট চাপা দিয়ে রেখেছেন, বছরের পর বছর কি চাপা থাকবে নাকি? আপনি 15 দিন 18 দিন চাপা দিলেন, একদিন খুলে দিলেন। রৌদ্র দরকার আছে। অতিরিক্ত রৌদ্রে সব গাছ পছন্দ নাও তো করতে পারে, তাই না? বেশ কিছু গাছ আছে একটু কম রৌদ্র পছন্দ করে, আর সেটা আপনি একদম ভরপুর রৌদ্রে রেখেছেন। যে কোনো ইনডোর প্ল্যান্টের গাছ আপনি রেখে দিচ্ছেন রৌদ্রে, তাহলে কি করে হবে? 12 মাসি ফুলের গাছ মানে আপনার সম্পূর্ণ রৌদ্র। জবা গাছ, দেশীয় জবা টবা আছে আপনার, তার রৌদ্র থাকলেই কোনো ক্ষতি নেই, রৌদ্র থাকতে হবে, সম্পূর্ণ রৌদ্রে থাকবে। একটু করে কাটাই ছাঁটাই করে দিন, গাছের রং এমনি ফ্রেশ থাকে। আর অতিরিক্ত যখন আপনি এই নাইট্রোজেন গাছের গোড়ায় দিচ্ছেন, ইউরিয়া ডিএপি পরিমাণ না জানলে বেশি করে দিলে কি হবে? পাতা পাতলা হয়ে যাবে, আর পাতা পাতলা হয়ে গেলে কি হবে? পাতা পুড়তে থাকবে। আর হঠাৎ গরমের সময় হঠাৎ একদিন বৃষ্টি হলো, ব্যাস টুক করে এখান থেকে পচে পড়ে গেল। এগুলো দাঁড়িয়ে যায় আর কি, এগুলো করবেন না, দেবেন। পরিমাণ যা ঠিক আছে, তার কি প্রবলেম আছে? সবসময় পরিমাণ কম রাখবেন, কোনো সমস্যাই হবে না। 6 দিন 7 দিন 8 দিন গাছের গোড়ায় ভালো করে ডুবিয়ে জল দিচ্ছেন, একদিন মাটিকে শুকনো করে দিচ্ছেন, কি সমস্যা আছে আপনার? 6 দিন 8 দিন আপনি ডুবিয়ে জল দিচ্ছেন, একদিন একটু হালকা করে মাটিটা শুকনো করে দিচ্ছেন। অনেক দিন ধরে জল উল্টা সিধা হয়ে গেছে, বুঝতেই পারেননি, মাঝে একদিন চুনের জল দিয়ে দিলেন, 15 দিন 18 দিন 20 দিন ছাড়া। ডেট ধরে কালকেই দিতে হবে এরকম ব্যাপার না। এইগুলো আমাদেরকে সবসময় জেনে নিতে হবে, আর জানলে কিন্তু আমরা গাছকে সবসময়ের জন্য ভালো হয়। গাছে আপনার পোকা নেই মানে আপনি ওষুধ দেবেন না? পোকা নেই মানে তা কি আছে? আপনার একটা ডেট অনুযায়ী 6 দিন 7 দিন 8 দিন ধরে একটা সময় পেলেন, দিয়ে দিলেন বিকেলে বেলা। মাইট পোকার মনে হচ্ছে গাছের মাথা পাতা একটু লালচে লালচে ভাব হয়ে গেছে, আপনি একটু অল্প করে স্প্রে করে দিন, স্প্রে খাদ্য দিয়ে দিন। খাদ্য দেবেন মানে সব 19 19 20 20 এগুলো সব 2 গ্রাম করে নেবেন। আর গাছের গোড়ায় ফাঙ্গিসাইড দেবেন মানে আপনাকে সবসময় জানতে হবে, গাছের গোড়ায় ফাঙ্গিসাইড দেবেন মানে 2 গ্রাম, মানে 1 লিটার জলে 2 গ্রাম গাছের গোড়ায়, যে কোনো ফাঙ্গিসাইড, সাপ বেবিস্টন যা বলেন। আর গাছের উপরে যখন আপনি কোনো খাদ্য স্প্রে করবেন, সেটা কিন্তু 2 গ্রাম। এগুলো মূল ব্যাপার। দেখুন দারুণ কাজ করে, মাটিকে পচাবেন, মাটি, ভাতের মাড় এসবকে একসঙ্গে পচাবেন। গাছের শেকড় আপনি রাখতে পারবেন না, একদম ওভার পরিমাণে টপ থেকে বাইরে শেকড় আসবে, আর গাছ একদম চাবুক থাকবে। পরিমাণে এত এত ভার্মি কম্পোস্ট, কোকোপিট এই সেই দিয়ে দিলে হবে না, তার দরকার ছিল একটুখানি, আর আপনি পরিমাণ মতো দিয়ে দিচ্ছেন। আপনি পরিমাণ মতো কত রকমের কম্পোস্ট করে দিচ্ছেন, কোকোপিটও দিয়েছেন, ভার্মি কম্পোস্ট দিয়েছেন, সিন্ডারও দিয়েছেন, বালিও দিয়েছেন, সব কম্পোস্টের পরিমাণটা বেশি যাচ্ছে। তা বেলে মাটির, এমনি আবার বেলে মাটি আপনার, আবার দেখা গেছে আগের বছরের এরকম দেওয়া আছে, সে তাতে কোনো গাছ ছিল, সেই মাটিকে দিচ্ছেন, তাহলে কম্পোজের পরিমাণটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, এবং কিছু পুরানো কম্পোজ আপনার খারাপ হয়ে যাচ্ছে, আর সেগুলোকে আবার মাটিতে ব্যবহার করছেন। এই সকলগুলোকে আবার ভালো করা যাবে, আপনি একটা জায়গায় রেখে ভালো করে তাকে জল দিয়ে পচিয়ে একদম দারুণ করুন না, সেগুলো পচিয়ে যাওয়ার পরে আপনি সেই পচাকে আবার শুকনো করে কাজ করুন, একদম মাটি হয়ে যাবে। মাটি খাঁটি, আর বিষয়গুলো আমাদেরকে জানতে হয়, আর জানলেই ভালো গাছ অবশ্যই হয়। গাছকে সুযোগ দিন, গাছের মতো গাছকে বাড়তে দিন। একটা সময় গাছে ভালো ফুল নিন, ফুল শেষে কাটিং অবশ্যই করুন। না বুঝতে পারলে ফোন করে নেবেন 9609456194। গাছের রোগ বিশেষ, গাছের রোগের ওষুধ আলাদা আলাদা নামে পাওয়া যায়, কম্পোজিশনটা কিন্তু সব কাছাকাছি, আপনাকে জানতে হবে। গাছের খাদ্য হিসাবে অনেক কিছু পাওয়া যায়, সর্ষের খোলের জায়গায় বাদাম খোল দিলেন, কাজগুলো সব কাছাকাছি, আপনাকে জানতে হবে। যে কোনো ওষুধ, যে কোনো খাদ্য একটু অল্টারনেট ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন। জৈব খাদ্যের উপরে বেশি জোর দেবেন, নাইট্রোজেনের পরিমাণটা কম থাকতে হবে, তাদেরই বেশি বেশি কম থাকবে যাদের এঁটেল মাটির মধ্যে আছে, যাদের বেলে মাটির মধ্যে আছে, তাদের নাইট্রোজেন খাদ্য লাগবে, আর তাহলে গাছ কিন্তু ভালো হবে। যাদের ছাওয়াযুক্ততে এই গরমের সময় গাছ রয়েছে, আর গাছ রয়েছে মানে তাদের গাছের উপরে নাইট্রোজেন স্প্রে নয়, যাদের রৌদ্রে গাছ রয়েছে তাদের কিন্তু নাইট্রোজেন স্প্রে। ছাওয়াযুক্ত জায়গাতে গাছ রাখবেন, আবার নাইট্রোজেন বেশি দেবেন, এমনিই নাইট্রোজেন তৈরি হবে। অর্থাৎ ছাওয়াযুক্ত জায়গাতে গাছ থাকলে নাইট্রোজেন বেশি দেবেন না, গাছে স্প্রে করবেন না, গোড়াতেও বেশি নাইট্রোজেন দেবেন না, তাহলে ফুলের পরিমাণ একেবারে 0 হয়ে যাবে। এই সকল বিষয়গুলো আপনারা মেনে চলুন, না বুঝতে পারলে ফোন করুন। ছাওয়াযুক্ত জায়গা মানেই আপনার নাইট্রোজেন অফ করতে হবে, জৈব সারের উপরে বেশি জোর দিতে হবে, তাহলে ফুলের পরিমাণ বেশি পাবেন।
না বুঝতে পারলে ফোন করুন 9609456194। অনেকটা সময় দিলেন, এভাবেই পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবেন। জানার থাকলে অবশ্যই জানবেন, জেনে নিতে পারবেন। নমস্কার, ধন্যবাদ। আবার আসছে আগামী। ভালো থাকবেন।